নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। চলো তাহলে আজকে তোমাদের বাংলা বিষয়ের একটা কবিতা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটা খুব সহজ ভাবে বুঝে নাও এবং তোমরা একটু মানসিক প্রস্তুতি নিয়ে নাও। দেখবে এত সহজে কখন যে তুমি কবিতাটা নিজের বোধগম্যতাতে নিয়ে এসছো নিজেই বুঝতে পারবে না। তাহলে আলোচনা করা যাক। বেশি কথা নয়, একদম সংক্ষেপে লাইন বাই লাইন ধরে আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে এসো আমরা কবিতার বিষয়বস্তুটা আমাদেরকে কিন্তু জানতে হবে। অন্যান্য যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে এই কবিতাটা একটু আলাদা। কেন বলে রাখি, এই কবিতাটা কবি মুকুন্দরাম চক্রবর্তী যিনি লিখেছেন, এই কবিতাটা যেখান থেকে শুরু হয়েছে এর একটি পূর্ববর্তী ঘটনা আছে এবং সেই পূর্ববর্তী ঘটনাটা প্রথমে কিন্তু আমাদেরকে গল্প আকারে জেনে নিতে হবে। বোঝা গেছে? তারপরে আমরা কবিতার লাইন ধরে ধরে কবিতাটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন কথা হলো, তার আগে তো কবি পরিচিতি একটু আমাদের নিয়ে নিতে হয়। একদম সংক্ষেপে দেখো, এই মুকুন্দরাম চক্রবর্তী যিনি বর্ধমান জেলার দামুন্না গ্রামে নাকি জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি আমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে, এই ইতিহাসের যে তিনটি ধারা, এই ধারাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রাচীন যুগীয় বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস এবং আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস, এই তিনটি পর্যায়ে কিন্তু ভাগ করা হয়েছে। এই মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছেন বিশেষত বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগীয় যে বাংলা সাহিত্য, এই সাহিত্যের একজন বিশিষ্ট কবি। বোঝা গেছে? এখন এই সময় তিনি যেটা রচনা করেছিলেন চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল, সেই অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল থেকে আমাদের কিন্তু কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা নেওয়া হয়েছে। মূল উৎস হচ্ছে এখান থেকে। এই কবি পরিচিতি সম্বন্ধে বলতে গিয়ে বলতে হয় যে ইনি যখন ষোড়শ শতাব্দীর শেষের দিকে পাঠান এবং মুঘলদের যখন একটা সংঘর্ষ হয়, ভারতবর্ষ আক্রমণ হয়, সেই সময় দেশের বা রাষ্ট্রের একটা বিপ্লব শুরু হয় এবং এই বিপ্লবের ফলে কি হয় না, যারা সবল তারা দুর্বলের উপরে কিন্তু অত্যাচার করতে থাকে এবং এই অত্যাচারের ফলে কি হয়েছিল, সেই সময় জমিদার যিনি ছিলেন, মানে ওটাকে বলা হয় ডিহিদার, ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে কবি অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তার 7 পুরুষের ভিটাকে ছেড়ে দিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে একদম রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। তারপরে কি হলো না, তারপর দ্বারকেশ্বর নদী পেরিয়ে গিয়ে তিনি পাতুয়া বলে একটা গ্রাম, সেই গ্রামে গিয়ে আশ্রয় পেলেন গঙ্গা দাসের বাড়িতে এবং অবশেষে কি করলেন তিনি না, মেদিনীপুর জেলার মেদিনীপুরের আড্রা আড্রা নামে একটা গ্রামে তিনি, সেখানে জমিদার ছিলেন বাঁকুড়া রায়, সে বাঁকুড়া রায়ের সান্নিধ্য পেলেন এবং সেখানে তিনি কিন্তু থাকলেন এবং বাঁকুড়া রায়ের যে পুত্র ছিল রঘুনাথ রায়, এই রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক হিসেবে তিনি সেখানে কিন্তু নিযুক্ত হলেন এবং কাজ করতে লাগলেন। পরবর্তী পর্যায়ে যখন রঘুনাথ রায় একটু বড় হলো, বড় হওয়ার পরে তিনি নিজে জমিদার হলেন, তখন এই মুকুন্দরাম চক্রবর্তীকে তিনি অনুরোধ করেছিলেন যে উনি যেন চণ্ডীমঙ্গল এটা লেখেন এবং তার অনুরোধেই তিনি তার পূর্ববর্তী মানে দেবী যে তাকে স্বপ্নাদিষ্ট হয়েছিলেন, এই স্বপ্নাদিষ্ট হওয়াকে স্মরণ করে তিনি অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গলটা রচনা করলেন। শোনা যায় নাকি যে
মুকুন্দরাম চক্রবর্তীর আরেকটা পদবী বা উপাধি বলতে পারো, যেমন রবীন্দ্রনাথের কবিগুরু, নজরুলের বিদ্রোহী কবি, ঠিক সেরকম মুকুন্দরাম চক্রবর্তী একটা উপাধিতে ভূষিত হয়েছিলেন। শোনা যায় রঘুনাথ রায় নাকি তাকে উপাধি দিয়েছিলেন, সেটা হচ্ছে কবি কঙ্কন। এই জন্য কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বলা হয়। বোঝা গেছে? এখন এনার পিতা ছিলেন, আমি একটু এখানে লিখেছি, তোমরা কিন্তু এগুলো লিখে নেবে, যে যে জায়গাগুলো কবিতার শব্দচয়ন বা শব্দগুলো একটু নতুন, যেটা হয়তো তোমরা কখনো শোনোনি, সেই সব শব্দগুলোকে আমি লিখেছি এখানে, শব্দের অর্থগুলোকে অর্থাৎ শব্দার্থগুলো লিখেছি, এগুলো লিখে নেবে। আর কিছু তথ্য যেগুলো দিয়েছি, যেমন ধরো এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কলিঙ্গটা কোথায় এটা আমরা একটু জানবো। অ্যাকচুয়ালি কলিঙ্গটা একটা জায়গা ছিল না, উড়িষ্যা কিছু অংশ, আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ, এবং ছিল অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে একটা কলিঙ্গ রাজ্য ছিল। বোঝা গেছে? এরপরে তার জন্ম আমরা বললাম আনুমানিক ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময় হয়েছিল বর্ধমান জেলার দামুন্না গ্রামে, এবং তিনি তার মৃত্যু হয়েছিল আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে। পিতা ছিলেন হৃদয় মিশ্র এবং মাতা ছিলেন দেবকী দেবী। এই মোটামুটি ভাবে তার একটা পরিচিতি আমরা পেলাম। এখন এই অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল, এ কথাটা একটু বলে রাখা ভালো, এটা দুটি খণ্ডে বিভক্ত করা হয়েছে। বোঝা গেছে? দুটি খণ্ডে, এটা কিন্তু মনে রাখবে। এই দুটি খণ্ডের মধ্যে আমি এখানে লিখেছি এই কাব্যধারা দুটি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে আক্ষেত্রিক খণ্ড, যেটা কালকেতু ও ফুল্লরার কাহিনী বর্ণনা করা আছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কি বণিক খণ্ড। এই বণিক খণ্ডে আছে ধনপতি, খুলনা এবং লহনার কাহিনী। আমরা মূলত কলিঙ্গ দেশের যে ঝড় বৃষ্টি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা আক্ষেত্রিক খণ্ড থেকে আমরা আলোচনা করব, বা উনি লিখেছেন যেটাকে, সেটা হচ্ছে আক্ষেত্রিক খণ্ডের অংশ বিশেষ। এখানে কালকেতু ও ফুল্লরার কাহিনী, যেটা বলছিলাম আমি, যে এই কবিতাটা পাঠ করার বা বোঝার আগে আমাদেরকে একটা পূর্ব যে কাহিনী আছে, এই কালকেতু ফুল্লরার যে কাহিনীটা, এটা একটু জেনে নিতে হবে। তাহলে এসো একদম গল্পের মতো করে ছোট্ট করে আমি বিষয় সংক্ষেপটা বোঝানোর চেষ্টা করি। দেখো, এই কালকেতু ছিল ব্যাধ, অর্থাৎ এ না, এর পেশা বা বৃত্তি ছিল শিকার করা বনে জঙ্গলে, এবং পশুদেরকে হত্যা করে নিয়ে এসে তার মাংস বিক্রি করে সংসার নির্বাহ করা, ঠিক আছে। অত্যন্ত কিন্তু অত্যাচারী ছিল। এর অত্যাচারে কিন্তু সারা জঙ্গলের পশুরা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল। তো একদিন কালকেতু, সে যখন জঙ্গলে শিকার করতে যাচ্ছে, তখন শিকার করতে করতে একটা গো সাপ, যাকে বলা হয় স্বর্ণগধিকা, এই স্বর্ণগধিকাকে সে দেখতে পায়। গল্পটা বিভিন্ন ভাবে আছে, আমি তোমাদেরকে যেটা বলছি শোনো। স্বর্ণগধিকাকে দেখতে পায়। এখন আমাদের নাকি স্বর্ণগধিকা এইসব জিনিসগুলো কিছু কিছু আছে যেগুলো কুসংস্কার। যখন দেখেছে স্বর্ণগধিকাকে, তখন বলছে যে তুই দিলি তো আমার আজকে যাত্রাটা নষ্ট করে, আজকে যদি আমি শিকার না পাই, তাহলে তোকে কিন্তু এই বেঁধে রেখে গেলাম, আমি তোকে কিন্তু নিয়ে যাব ধরে, এবং তোকে আমি কিন্তু কেটে মাংস করে বিক্রি করব বা খাবো, এই রকম বিষয়টা। বোঝা গেছে? এরপরে সে যথারীতি জঙ্গলে গেছে, সেখানে সত্যি সত্যি শিকার পায়নি। এরপরে এসে দেখে সে স্বর্ণগধিকা, সে বাঁধা অবস্থায় আছে, তাকে নিয়ে এসে তার কুটিরে, কুটিরে যখন নিয়ে এসছে, তার ফুল্লরা বাড়িতে ছিল না, সে পাশাপাশি কোথাও ছিল। সে তখন কি করেছে, তার যে ঘরের দাওয়া আছে সেখানে তাকে আবার বেঁধে রেখেছে, এবং ফুল্লরাকে ডাকতে গেছে যে চলো দেখো আজকে কাকে ধরে নিয়ে এসছি। তখন নিয়ে এসে যখন দেখে, তখন একটা সুন্দর রমণী, অর্থাৎ একটা নারী, এবং তার সারা শরীরে বিভিন্ন অলংকারাদি একদম সুন্দর।
বলে তুমি কাকে নিয়ে এসেছো? বলল, না, আমি তো এইরকম কাউকে নিয়ে আসিনি, আমি তো একটা স্বর্ণবধিকাকে নিয়ে এসেছিলাম। তখন সে বলছে, না না না, আমাকে তোমার স্বামী আমাকে ধরে নিয়ে এসছে, বলল বিবাহ করবে, এই জন্য আমি তো এসেছি। না, তুমি কে গা? তুমি কে হও? বলে, আমি পথভ্রষ্ট, আমি জঙ্গলে ছিলাম, আমাকে নিয়ে এসছে। এই ধরনের একটা কাহিনী কিন্তু আছে। তখন ও খুব কান্নাকাটি করতে লাগলো, বলল, আমি এমনিতেই দুঃখে কষ্টে যাই, আমাদের দিন কাটে। তখন 12 মাসিয়া অর্থাৎ 12 মাসের যে কাহিনী, ফুল্লরা সেই সব কাহিনী তাকে বলতে লাগলো এবং দুজন তাকে প্রার্থনা করে বলল যে তুমি কে, তোমার আসল পরিচয় কি? তখন দেবী চণ্ডী তিনি পরিচয় দিলেন যে আমি দেবী চণ্ডী। তাহলে আমরা ধ্যান জপ কিছুই জানি না, তুমি যে মা দেখা দিয়েছো কেন? তখন বলল, আসলে এই কাহিনীগুলো যে বর্ণনা করা হয়েছে, চণ্ডী মঙ্গল বলো, মনসা মঙ্গল বলো, ধর্মমঙ্গল বলো, বিভিন্ন ধরনের যে মঙ্গল কাব্য সেই সময় হয়েছিল, এর একটা আলাদা কাহিনী কিন্তু আছে। তোমাদের বিষয়টা এতটা এখন জানার প্রয়োজন নেই। তোমরা যখন আরো বড় হবে, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে বিষয়গুলোকে চর্চা করবে, তখন বিষয়টাকে আরো ভালোভাবে জানতে পারবে। তো তারপরে তিনি বললেন যে আমি দেবী চণ্ডী, তোমরা একটা মন্দির স্থাপন তোমাদের করতে হবে এবং তাকে দায়িত্ব দেওয়া হলো কোথায়? না, গুজরাট। তখন গুজরাট বনে জঙ্গলে ভর্তি। তখন বলল যে আমরা কিভাবে করব? তখন দেবী তাদেরকে ঘোড়ায় ঘোড়ায় সেই কি দিলেন? ওই স্বর্ণমুদ্রা, স্বর্ণমুদ্রা দিলেন এবং তারপরে সেই জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে মন্দির তৈরি করা হলো। কিন্তু সেটা তো ফাঁকা জায়গা, জঙ্গল, সেখানে তো আর প্রজা নেই। তখন দেবী বললেন যে ঠিক আছে। উনি শরণাপন্ন হলেন গঙ্গার, পবন দেবের, বিভিন্ন জনের শরণাপন্ন হয়ে পাশেই যে ছিল তোমার কলিঙ্গ দেশ, এই কলিঙ্গ দেশে তখন তিনি 7 দিন ব্যাপী ঝড় বৃষ্টি, নিরন্তর ঝড় বৃষ্টি শুরু করলেন এবং সেই ঝড় বৃষ্টির ফলে কি হলো না, কলিঙ্গ রাজ্যের যে মানুষেরা নিজেদেরকে উদ্ধার করার জন্য যখন শরণাপন্ন হলেন, তারপরে তারা গিয়ে সেখানে বসত শুরু করলেন। এই ধরনের একটা কাহিনী বর্ণনা, পূর্ববর্তী একটা কাহিনীর বর্ণনা কিন্তু রয়েছে। তাহলে গল্পটা মোটামুটি একটু বোঝা গেছে। এরপরে দেখো, দেবীর আদেশ পেয়ে, মানে দেবীর আদেশে কারা কিভাবে এই কলিঙ্গের ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, সেই কাহিনীটা তোমাদেরকে এবারে আমি পড়ে লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, মনোযোগ সহকারে শোনো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মেঘে, আমরা মেঘ জানি, কইল মানে করল, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। কেউ এমন ভাবে মেঘ হয়ে গেছে যে কেউ কারো নিজের যে অঙ্গ, দেহ বা শরীর, সেটা পর্যন্ত দেখতে পাচ্ছে না। এত কালো কুচকুচে অন্ধকার হয়ে গেছে, মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। ঈশান, ঈশান একটা দিক, 10টা দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ, ঈশান অগ্নি, এইভাবে ঈশান একটা দিককে নির্দেশ করা হয়েছে। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। সঘনে মানে ঘন ঘন, চিকুর, চিকুর শব্দের অর্থ কালোও বোঝায়, আবার আমি লিখেছি দেখবে তোমাদের, চিকুর বিদ্যুৎ। অ্যাকচুয়ালি আমাদের এই কবিতাতে চিকুর শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে বিদ্যুৎ, কেশ বা চুল বা কালো বর্ণকেও বোঝানো হয়। তাহলে কি না, ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি বা বিদ্যুৎ চমকাচ্ছে, এই পরিবেশ তৈরি হয়ে গেছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তরের যে আকাশ, মেঘ, সে দূর 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 করে ডাকছে। নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল। নিমিষে, মুহূর্তের মধ্যেই কি হলো না, মুহূর্তের মধ্যেই জোড়ে মেঘ, জোড়ে বলতে একত্রিত হয়ে গেল, ঘনীভূত হয়ে গেল
মেঘ গগন মণ্ডল সারা আকাশে, চারি মেঘে বরিশে মুষলধারে জল। এই জায়গাটা একটু বোঝার আছে। কিটা? চারি মেঘ, চারটা মেঘের কথা বলা হয়েছে। আমি দেখো লিখেছি এখানে, চারি মেঘ বলতে বোঝাচ্ছে সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এই চারটি মেঘ আছে। দেখবে কালিদাস তার মেঘদূতম যে কাব্য আছে মেঘদূতে তিনি কিন্তু পুষ্কর মেঘের বর্ণনা করেছেন। যাই হোক, এই চারটা মেঘ কি বলছে? চারি মেঘে বরিশে মুষলধারে জল, মানে চারটি মেঘ মুষলধারে বর্ষণ শুরু করেছে। কলিঙ্গে উড়াইয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয়ে গনিয়া প্রজা ভাবে এ বিষাদ। চারি মেঘ যখন বর্ষণ হচ্ছে চতুর্দিক থেকে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, উচ্চনাদে তখন মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং মেঘের তখন সেই আনাগোনা চলছে। প্রলয় গনিয়া প্রজা ভাবে এ বিষাদ। প্রলয়, যখন প্রলয় বলতে ধ্বংস, অর্থাৎ প্রচন্ড ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছে। প্রলয় গনিয়া, গনিয়া কথার অর্থ হচ্ছে বলতে পারো যে সময় একটা নির্দেশ করা হয়েছে এবং সেটা তারা সেই সময়টাকে তারা ভেবে, প্রজা ভাবে বিষাদ, তারা ভাবছে বিষাদ। বিষাদ কথার অর্থ হচ্ছে দুঃখ বা চিন্তিত। তারা খুব চিন্তিত হয়ে পড়েছে এইরকম একটা মুহূর্ত দেখে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি পজা দিল রড়। যখন হুড় হুড় দূর দূর করে ঝড় বইতে শুরু করেছে, সেই সময় বিপাকে মানে বিপদে পড়ে, ভবন ছাড়ি ঘর ত্যাগ করে, প্রজা দিল রড়। রড় মানে ছোটা বা দৌড়ানো, তারা ছুটে পালাচ্ছে ঘর থেকে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। দেখো, ধুলে আচ্ছাদিত, ধুলে একদম ধুলোতে আচ্ছাদন পড়ে গেল যা ছিল হরিত, অর্থাৎ এখানে হরিত বলতে সবুজ, সবুজ মানে গাছপালাকে বোঝাচ্ছে, মানে গাছপালা থেকে আরম্ভ করে সমস্ত ধুলোতে ঢেকে গেল, ছেয়ে গেল। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। এবারে প্রজারা যে চাষবাস করেছিল, যা ধান বলো গম বলো যা শস্য ছিল, সব শস্য আস্তে আস্তে উল্টে পড়লো এবং সেটা দেখে প্রজারা অত্যন্ত চমকিত হলো। কেন? তারা, তাদের ফসল যদি নষ্ট হয়ে যায় সারা বছর খাবে কি? চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এখানে আর একটা দেখো, চারি মেঘ সম্বন্ধে জেনে গেছি। অষ্ট গজরাজ, এখানে অষ্ট গজরাজ বলতে বোঝানো হয়েছে আটটা হাতির কথা বলেছে। এর পুরাণে ব্যাখ্যা আলাদা আছে, আমি এততে যাচ্ছি না, তোমাদের মাথাতেও বিষয়গুলো এখন ঢুকবে না। অষ্ট গজরাজ, আটটা হাতির কথা বলা হয়েছে। আমি এখানে তোমাদের লিখেছি, দেখো, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। এই আটটা হাতি। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ চারি মেঘ থেকে যেন তারা বর্ষণ করছে, আর সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে মানে ঘন ঘন, চিকুর মানে বিদ্যুৎ বলছিলাম, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, অর্থাৎ ব্যাং, ব্যঙ্গ মানে ব্যাং, ব্যাং তর্কাবাজ মানে যেভাবে লাফায়, ব্যাঙ যেভাবে লাফায় সেরকম লাফিয়ে লাফিয়ে মানে পর 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 বিদ্যুৎ কিন্তু পড়ছে। করিকর সমান বরিশেছে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। অর্থাৎ করিকর, করি মানে হাতি এবং কর মানে হস্ত, কিন্তু এখানে হাতির সুরকে বোঝানো হয়েছে। করিকর সমান বরিশে জলধারা, যেন হাতির সুর দিয়ে বর্ষণ করেই যাচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা, অর্থাৎ জলে সমস্ত পথ ঘাট মাঠ সমস্ত ডুবে গেছে।
ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারু কথা শুনিতে না পাই কোনো জন। এত বজ্র বিদ্যুৎ হচ্ছে যে কেউ কারু কথাও শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, আকাশ একেবারে রাত দিন একটু কিন্তু পরিষ্কার হয়নি, পরিচ্ছন্ন হয়নি। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যেন জৈমিনী। এখানে আরো দুটো কথা আছে, দেখো। সঙ্গরে, কলিঙ্গে সঙ্গরে, সঙ্গরে মানে স্মরণ করে। কাকে স্মরণ করে? না জৈমিনী। জৈমিনী কে? না জৈমিনী হচ্ছেন, দেখো, মীমাংসা যে দর্শন আছে, বিভিন্ন চারবাক দর্শন, এই ধরনের যে দর্শনগুলো আছে, তার মধ্যে মীমাংসা একটা দর্শন। এই মীমাংসা দর্শনের প্রণেতা হচ্ছেন ইনি, এবং ইনি পঞ্চবজ্র বারকের অন্যতম। অর্থাৎ যখন এই ধরনের বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ ঘন ঘন পড়তে থাকে যখন, তখন মানুষ ভীত হয়ে এই আমাদের যিনি জৈমিনী আছেন, ঋষি জৈমিনী, বজ্রপাত হলে লোক তাকে স্মরণ করে যাতে কোনো বিপদ না হয়। তাহলে কলিঙ্গ দেশের লোকেরাও কিন্তু জৈমিনীকে তখন স্মরণ করছেন। হুড় হুড় দৌড় দৌড় শুনি ঝন 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 ঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুড় হুড় দূর দূর করে মেঘ ডাকছে, ঝনঝন শব্দে বাতাসও বইছে, না পাই দেখিতে কেহ রবির কিরণ, মানে রবি বলতে সূর্য, সূর্যের কিরণ কেউ দেখতে পায়নি। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া জলে বুলে জলে, গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, ভাসিয়া জলে বুলে জলে, বুলে মানে ভ্রমণ করে, জলে, জলের উপরে সাপগুলো তখন ভ্রমণ করছে। কেন? না যখন এত বৃষ্টি হয়েছে, সাপের যে গর্ত, যেখানে সাপ থাকে বা অন্যান্য কোনো জায়গাতে আশ্রয় ছিল, সেখানে জলে ডুবে গেছে, সাপ ভাসছে জলের ওপরে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, পুরো রাজ্য জলে তখন পরিপূর্ণ। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, ওই যে বলছিলাম 7 দিন ধরে বৃষ্টি হয়ে গেছে, নিরন্তর বৃষ্টি হচ্ছে। আছুক শস্যের কার্য হিজ্জা গেল ঘর। আছুক মানে এখানে থাকুক, শস্যের কার্য, শস্য তো যা হওয়ার হয়ে গেছে সেটা থাক, হিজ্জা গেল ঘর। হিজ্জা বলতে এখানে নষ্ট হয়ে যাওয়া। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, মেঝাতে মানে মেঝে, মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, চাল ভেদ করে কি ভাদ্র পদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝাতে পড়ে শিল, শিল মানে হচ্ছে যেটা আমরা বলি শিলাবৃষ্টি, ঠিক আছে? সেই শিলগুলো এত বড় বড় পড়ছে চালের ওপরে, মনে হচ্ছে যেন ভাদ্র মাসের পেকে গেলে তাল যেভাবে পড়ে, ঠিক সেই রকমই দুমদাম করে পড়ছে চালের ওপরে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আমরা রামায়ণে যে হনুমানের কথা জেনেছি, সেই বাঁদর বা হনুমান। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মোট অট্টালিকা ভাঙি করে খান খান। তাকে যখন আদেশ দেওয়া হলো, তিনি মঠ বলতে আশ্রম বা অট্টালিকা প্রাসাদ সব ভেঙে চুরমার করে দিল। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। এই 7 দিন নিরবধি বৃষ্টির জন্য যেন ঢেউ উঠতে শুরু করেছে। সমুদ্র বা বিশাল জলরাশিতে, যেখানে জলরাশি যেখানে থাকে যেমন ঢেউ ওঠে, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, পর্বতের মতো বিশাল বিশাল ঢেউ উঠতে শুরু করেছে। উঠে পড়ে ঘরগুলি করে দলমল, এবারে ঘরগুলোর যা অবস্থা, একদম দলমল টলমল করতে শুরু করেছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, চণ্ডী আদেশ করেছেন যে নদ নদীকে, সেই নদ নদীর ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে জল। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন,
চণ্ডীমঙ্গলের আরেক নাম হচ্ছে অম্বিকা মঙ্গল, এবং গান শ্রী কবি কঙ্কন। এই গান তিনি রচনা করেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। হ্যাঁ, আরেকটু কথা বলে দিই, এখানে যে বলা হয়েছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই কবি কঙ্কন যে তার শেষের নামটা, এটাকে বলা হয় কবিতার ভণিতা। ঠিক আছে, সেই সময় তাদের যে শৈলী ছিল বা স্টাইল ছিল লেখার, তারা তখন তাদের কবিতা কিংবা তাদের যে গান এগুলো যখন রচনা করেছেন, তখন তাদের পরিচয়টা তাদের নাম শেষে কিন্তু যোগ করেছেন। বোঝা গেছে পরিষ্কারভাবে? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। এরপরে বলি, আমার ভিডিও যাদের এতক্ষণ ধরে যারা দেখলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। আর যদি অন্য বন্ধু বান্ধবদের মনে হয় যে দেখানোর একটা সুযোগ করে দেবো, তাহলে শেয়ার অবশ্যই করবে। আর যদি ভালো লেগে থাকে, লাইক তো অবশ্যই করছো।